আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। পর্ব সংখ্যা ৭। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। ফাইজের বাবা মা গ্রামে গিয়েছে। বাড়িতে ফাইজ আর তার বোন ফারা। ফাইজ, শুদ্ধ আর ইরফান ফাইজের রুমে বসে কথাবার্তা বলছে। যদিও ইরফান চুপচাপ, প্রয়োজনে দুই একটা কথা বলছে, নয়তো চুপচাপ ফোন স্ক্রল করে। ফাইজ, শুদ্ধ তাদের মতো কথা বলছে। ইরফান কেমন, এটা তো তাদের কাছে নতুন না। ফাইজ হঠাৎ বলে ওঠে, ইরফান, তোর বাচ্চা বউকে নিয়ে থাকতে শুরু করলি যে? ফাইজের কথায় ইরফান চোখ তুলে তাকায়, রুকুজকে বলে, হোয়াট? গতকাল আমাকে এজন্যই তো তোর ঘরে যেতে দিলি না। আই মিন, তোর বউ ছিল বলে। ঠিক বললাম না? ইরফান শান্ত চোখে ফাইজের দিকে চেয়ে একটু পর দৃষ্টি সরিয়ে তার হাতে থাকা ফোনে মনোযোগ নিবদ্ধ করে। বিরক্তি কণ্ঠে বলে, আই ডোন্ট লাইক হার। শুদ্ধ ইরফানের কথা শুনে হাসলো। ফাইজ হেসে বলে, আমি বুঝলাম না, আমার হবু শ্বশুর শাশুড়ি ইরফানের নাম সাদিক রাখলেন না কেন? ইরফান তো ভয়ঙ্কর সত্যবাদী, শুধু মুখে যা বলে কাজের সাথে মেলে না। ইরফান রেগে তাকায় ফাইজের দিকে, তাতে দাঁত চেপে বলে, ফুল স্টপ দিয়ে দে, নয়তো থাপ্পড় খাবি। কথাটা বলে কানে ব্লুটুথ গুঁজে নেয়। শুধু ফ্রুকুসকে বলে, ইরফানের কেস কি বুঝাতো? আমি এর আগামাথা বুঝি না। ফাইজ দুহাত টানা দিয়ে বলল, তোর কাছে ওর কাহিনী শুনে ভেবেছিলাম বউ বাচ্চা বলে সময় নিচ্ছে। এখন মনে হচ্ছে ও জানেই না ও ওর সবচেয়ে অপছন্দের মেয়েকে দিল দিয়ে দিয়েছে, কিন্তু সেটা এখনো নিজে বুঝতে পারছে না, অথবা বুঝতে পারলে নিজেকে দাবানোর চেষ্টা করছে। কারণ বাচ্চা মেয়েকে ভালোবাসলে ওর নিজের কাছে মান ইজ্জত থাকবে না ওর মতে। এরই মাঝে ফারা হাতে একটা ট্রেতে কফি নিয়ে আসে। প্রথমে ইরফানকে দেয়। ইরফান বিনা বাক্যে কফির কাপ নিয়ে তাতে চুমুক দেয়। এরপর ফারা ফাইজকে কফির কাপ দিয়ে লাস্ট কাপ টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। শুদ্ধ দেখলো সবটা। ফারা বেরিয়ে গেলে শুদ্ধ উঠে দাঁড়ালে ফাইজ ভ্রুকুচকে বলে, কোথায় যাচ্ছিস? শুদ্ধ ফাইজের সামনে দাঁড়িয়ে বলে, তোর বিয়ে পেছাতে। ফাইজ শুদ্ধর হাঁটু বরাবর লাথি দিতে নিলে শুদ্ধ পিছিয়ে যায়। রেগে বলে, তোর ঘাটতেরা বোনকে সোজা করতে যাচ্ছে, জেনেও ঢং করিস কোন লজ্জায়? বোনের হবু জামাইয়ের সাথে ভিলেনগিরি করতে বাধে না? আসলে লাজ লজ্জা নেই তোদের দুই ভাই বোনের। একজন বিয়ে করতে পাগল, আরেকজন আমাকে ফিরিয়ে দিতে। ফাইজ রেগে গেল শুদ্ধের কথায়। এই বেয়াদবটা সারাদিন তার বোনের জন্য তার হবু বউটাকে টেনেও খোঁটা দেয়। ফাইজ হাতের কাপ ঠাস করে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। শুদ্ধর দিকে এগিয়ে গিয়ে বলে, ফিরিয়ে দিতে লজ্জা থাকা লাগে না। ছেঁচড়ার মতো ঘুরে বেড়ায় যারা, ওদের লজ্জা লাগা উচিত। কি বুঝলি? শুদ্ধ মাথার চুল টেনে ধরল। তাকে ছেঁচড়া বলছে। মেজাজ বিগড়ে গেল। রেগে বলল, ইরফানের বইয়ের এক্সামটা শেষ হোক, এরপর বোঝাবো আমি ছেঁচড়া নাকি তোরা দুই ভাই বোন। শালা, তোদের দুটোর আমার সাথে ভিলেনগিরি করেই দিন যায়। ইরফানের কানে ব্লুটুথ। শুদ্ধ আর ফাইজের মাঝে এই এক টপিক নিয়ে নিয়মিত এমন কথা কাটাকাটি হয়। ইরফান এদের সাথে থাকলে বেশিরভাগ সময় কানে ব্লুটুথ লাগিয়ে রাখে। ফাইজ বিরক্ত হয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আরেক রোবট বসে আছে, আরে দুজনের মাঝে দ্বন্দ্ব লাগলেও থামানো লাগে। আর একে দেখ, রোবটকে একটা শিক্ষা দিল, সে সেটা মানে। আর এ শালা মানুষ হয়ে রোবট প্রো ম্যাক্স। ইরফান শুনলই না এদের কথা। শুদ্ধ টেবিল থেকে কফির কাপ তুলে নেয় ডান হাতে। বা হাতে ফাইজের হাত টেনে বাইরে যেতে যেতে বলে, আয়, তোকে দেখাচ্ছি কে ছেঁচড়া, আমি নাকি তোর ননির পুতুল ডাইনি বোন। ফাইজ শুদ্ধর পিঠে থাপ্পড় দিয়ে বলে, খবরদার, আমার বোনকে ডাইনি বলেছিস তো। শুদ্ধ পাত্তা দিল না। ফারহা ডাইনিং এ মনমরা হয়ে বসেছিল। তার ভাই আর শুদ্ধকে দেখে অবাক হয় ফারহা। শুদ্ধ দ্রুত পায়ে এসে ফারহার সামনে দাঁড়ায়। চোখের পলকে গরম কফি নিজের ডান হাতের উপর ঢেলে দেয়। ফারহা চোখ বড় বড় করে তাকায়, শব্দ করে ডাকে, শুদ্ধ ভাই। ফাইজ নিজেও অবাক হয়েছে। কফি চুলা থেকে নামিয়েই ফারহা দিয়ে এসেছিল। ফাইজ নিজেও খেয়ে আসলো মাত্র। শুদ্ধর পাকলামিতে ছেলেটা রেগে যায়।
ফারহাদ টলমলে চোখে চেয়ে আছে শুদ্ধ লাল দগদগে হয়ে যাওয়া লাল হাতটার দিকে। শুদ্ধ হাত ঝাড়া দেয় খুবই আলতোভাবে। বাম হাত চুলের ভাঁজে চালিয়ে মৃদু হেসে বলে, ফারা, এক গ্লাস পানি খাওয়া তো, তৃষ্ণা পেয়েছে। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সে উঠে দাঁড়ায় না, তার দৃষ্টি শুদ্ধের পুড়ে যাওয়া হাতটার দিকে। শুদ্ধ রেগে ফাইজের দিকে তাকিয়ে বলে, কি পাষাণ বোন বানিয়েছিস দেখ, এক গ্লাস পানি দিতেও কিপটামি করে। ফাইজ তার বোনের দিকে তাকালো। ফারহার হাতের উপর কয়েকটা পানির ফোঁটা। দীর্ঘশ্বাস ফেলল। ফারা কেঁদে দিয়ে বলে, ভাইয়া, শুদ্ধ ভাইয়ের হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দাও প্লিজ। শুদ্ধ হেসে বলে, সি, এই হাত ব্যান্ডেজ করানোর জন্য তোর বোন এখন কেমন ছেঁচড়ামি করে দেখ। ফাইজ কিছু বলল না, উল্টো ঘুরে তার রুমে গেল। এদের কথা বলা উচিত, সে উদ্দেশ্যে ফাইজ স্থান ছাড়ল। শুদ্ধ ফারহার সামনে এগিয়ে যায়। ফারা ডাইনিং টেবিলের চেয়ারে বাঁকা হয়ে বসা। শুদ্ধ ফারার সামনে হাঁটু মুড়ে বসে মলিন হেসে বলে, ফারা, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি? ফারা টলমল চোখে শুদ্ধর দিকে চোখ তুলে তাকায়। ভাঙা গলায় বলে, হাত ব্যান্ডেজ করাতে হবে শুদ্ধ ভাই। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, ফারা, আমার হাতে জ্বালা পোড়ার হচ্ছে না, বিলিভ মি। ডান হাতের সাহায্যে বুকের বাঁ পাশে ইশারা করে বলে, এখানে ভীষণ চলছে। ফারা দুই হাতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে উঠে ভাঙা গলায় বললে, তুমি মিশকা আপুকে ভালোবাসতে, আমি অনেক প্রমাণ পেয়েছি শুদ্ধ ভাই। তুমি মিশকা আপুর বিয়ে ভেঙে দিয়েছিলে, তোমাদের অনেক ক্লোজ পিক ছিল। শুদ্ধ রাগান্বিত স্বরে বলে, সে আমার খালাতো বোন ছিল, এজন্য এসব হয়েছে, এর পিছনে আর কোনো কারণ নেই। আর কি করলে বিলিভ করবে তুমি? আমার ভালোবাসা তোমার কাছে নাটক লাগে, বেয়াদব মেয়ে। ফারা ফুপিয়ে ওঠে, শুধু ফুস করে শ্বাস ফেলল, আবার রেগে যাচ্ছে। ফারা নিজেকে সামলে দু হাতে চোখ মুছে বলে, শুদ্ধ ভাই, হাতটা ব্যান্ডেজ করো প্লিজ। মিশকা আপু বললে তো ঠিকই শুনে নিতে। শুদ্ধ বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগের চোটে পুরা ডান হাতটা দিয়ে টেবিলের উপর শব্দ করে পাঁচ মারে। চিৎকার করে বলে, মিশকা, মিশকা, মিশকা আর ওর বয়ফ্রেন্ড জুটে গিয়েছিল, এর জন্য হেল্প করতে গিয়েছিলাম। ফারা নাক টেনে বলে, হ্যাঁ, সেই বয়ফ্রেন্ড তো তুমি। শুদ্ধ রাগে ফারহার গালে থাপ্পড় মেরে দেয়, চিৎকার করে বলে, তুই ভালোবাসার যোগ্যই না, পালের পাত্রে ভালোবাসা ডালছি এতদিন ধরে। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে তাকায়। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পিছু ফিরে যেতে নিলে শুদ্ধ ফারার হাত টেনে দাঁতে দাঁত চেপে বলে, এই বালের পাত্রেই আরো ভালোবাসা ডালবো, ভুলেও ভেবো না ক্লান্ত হয়ে বিরহের গান গেয়ে বলবো, পাখি যাও চলে যাও, ওসব আমার দ্বারা হবে না। এত উদার না আমি, বিরহের গান গাইতে ইচ্ছে করলে গান গেয়ে এরপর তোমায় নিয়ে বাসর ঘরে ঢুকবো, বুঝলে? তুমি আমার বউ হবে, আমারই, ইটস ফাইনাল। কথাগুলো বলে ফারার হাত ছেড়ে দেয়। ফারা ঝাপসা চোখে শুদ্ধর দিকে আরেকবার তাকায়। শুদ্ধ গম্ভীর গলায় বলে, ঘরে যাও। ফারা অপেক্ষা করে না, দৌড়ে তার ঘরে চলে যায়। ফাইজ ঘর থেকে বেরিয়ে আসে, পাশে ইরফান। ফারাকে থাপ্পড় মারা দেখেছে তারা। ইরফান দ্রুত পায়ে এসে শুদ্ধর কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, ফাইজের বোনকে এভাবে মারছিস কেন? শুদ্ধ ইরফানকে ধাক্কা দেয়, মেজাজ বিগড়ে গিয়েছে। ইরফান রাগ বিরক্ত ঢেলে বলে, মেয়েদের সাথে ঢলাঢলি করে এসে ওর বোনকে মারছিস কেন? আগে মনে ছিল না? শুদ্ধ অবাক হয়ে বলে, আরে তুই আমাকে বিলিভ করছিস না? আমি বড় বোন ভেবে বেশি ফ্রি ছিলাম মিশকা আপুর সাথে। ইরফান গম্ভীর গলায় বলে, ডিসকাস্টিং এর ভালোবাসা তোদের, খেয়ে দে, কাজ না থাকলে যা হয়। কথাটা বলে বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসব আজগুবি লাগলো তার কাছে, ফাও কষ্ট পায়। শুধু রেগে বলে, এই ইরফানের বাচ্চার আমার চেয়েও করুণ অবস্থা হবে দেখিস। ফাইজ রেগে বলে, আমার বোনকে মারলি কেন? শুধু বিরক্ত হয়ে বলে, আমার হবু বউ, যা ইচ্ছে করব, যা, ভাল লাগছে না। ও যা জ্বালিয়েছে আমায়, আরো 10টা থাপ্পড় দিলেও কমবে না, তাই দরদ দেখাতে আসিস না, বলছি না ওকে শীতে করব আমি। তোর বোনের প্রবলেম বুঝি না, ও সেই মিশকাকে নিয়েই পড়ে আছে। মেয়ে যাতে যে এত প্যাচ, যদি জানতাম তাহলে অনুভূতি জন্মানোর আগেই জঙ্গলে গিয়ে বাস করতাম,
তোর বোনের জন্য জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। তেরামি ও করবে, রেগে মারবো আমি, দাগ পড়বে ওর গালে, বুক পুড়বে আমার। ভাইয়া, শুদ্ধ ভাইয়ার হাতে ব্যান্ডেজ করে দিয়েছ? ফাইজ তার ঘর থেকে বেরিয়ে ফারহার ঘরে এসেছিল। মেয়েটা তাকে দেখে কেমন উতলা হয়ে কথা বলল। ফাইজ মৃদু হেসে বলে, ও হাতের সেবা করতে যেতে নিষেধ করেছে। ফারহা রেগে বলে, তুমি কেমন বন্ধু? হ্যাঁ, নিষেধ করেছে আর বাবু হয়ে বসে আছো? ফাইজ ফারহার বিছানায় শুয়ে চোখ বুজে বলে, ঘুম পেয়েছে, ডিস্টার্ব করিস না। ফারহা এগিয়ে এসে বলে, ইনের সাথে রাশেদের সেটিং করিয়ে দিচ্ছি, দাঁড়াও। এমনিতেও ইনে তোমাকে পছন্দ করে না। ফাইজ তরক করে চোখ মেলে তাকায় বোনের দিকে। কি রে ভাই, এরা সবাই তার বউটাকে নিয়ে কেন পড়ে? বউ না হতেই কেউ না কেউ শুধু সুতো টেনে ধরেছে। ফারহা কথাটা বলে ধূপধাপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। পিছন থেকে ফাইজ রেগে বলে, এমন কিছু করলে তোর বিয়ে কনফার্ম পাশের বাসার ভুড়িওয়ালা নয়ন দাদার সাথে দিব। বেয়াদব বোন বড় ভাইকে বয়ফ্রেন্ডের চিকিৎসা করতে বলে, না করলে তার বউ নিয়ে টানাটানি করে। আসলে মানুষের মাঝ থেকে লাশ লজ্জা উঠে যাচ্ছে দিন দিন। ফারহা চলে গেলে চোখ বুজে হাসলো ফাইজ। শুদ্ধ আর ফারহার ঝামেলা মেটানোর একটা স্কোপ করতেই শুদ্ধর হাতে ব্যান্ডেজ করেনি সে। কিন্তু তার বোন যে জেদে, সত্যি সত্যি তার বউয়ের পিছনে লাগবে না তো? লাগলে সেও শুদ্ধকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। বোনটা বেয়াদব হয়ে যাচ্ছে দিন দিন। ফারহা ফার্স্ট এড বক্স নিয়ে ভাইয়ের ঘরে উকি দেয়। শুদ্ধ ডান হাত মেলে বা হাত কপালের উপর রেখে চোখ বুজে আছে, মনে হচ্ছে ঘুমিয়েছে। ফারহা পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। বেডের পাশে দাঁড়িয়ে শুদ্ধর মুখ পানে তাকিয়ে থাকে কিছুক্ষণ। সময় নষ্ট না করে মেঝেতে হাঁটু মুড়ে বসলো। এরপর প্রয়োজনীয় সব ফার্স্ট এড বক্স থেকে বের করে শুদ্ধর হাতের দিকে তাকায়। মনে হচ্ছে ফুসকা পড়ে গিয়েছে। ফারহার চোখের পানি ভিজল আবারও। কাপা হাতে শুদ্ধর হাত ধরলে শুদ্ধ দ্রুত চোখ খুলে তাকায়। ডান পাশে মাথা রাখায় সেদিকেই বসা অবস্থায় ফারহাকে চোখে পড়ল। ফারহা তাকায় না শুদ্ধর দিকে, শুদ্ধ তার হাত সরিয়ে নেয়। ফারহা আবার অসহায় চোখে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ গম্ভীর মুখে ফারহার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর চোখ সরিয়ে নিয়ে বলে, তোমার ঘরে যাও। ফারহা নাক টেনে করুণ সুরে ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে নেয়। এই মেয়ে এমনভাবে ডাকে যেন বলবে, চলো এক্ষুনি বিয়ে করি নেই। কিন্তু এই তেরা আসলে আলগা দরদ দেখাতে, আর আসে তাকে দুর্বল করে দিতে। ফারহার আবারও একই সুরে কণ্ঠ ভেসে আসে, শুদ্ধ ভাই। শুদ্ধ চোখ বুজে শান্ত গলায় বলে, হাতটা দাও প্লিজ, ব্যান্ডেজ করেই চলে যাব। শুদ্ধ শক্ত গলায় বলে, সারাদিন বসে কাটলেও সে সুযোগ পাবে না, তাই চুপচাপ বের হও। ফারহা মাথা নিচু করে রইল, ঠোঁট ভেঙে আসছে। মিশকাকে নিয়ে কি প্রবলেম তোমার? ফারহা মাথা নিচু করে বলে, এখন তো আর আপুও ডাকতে হয় না, বড়, তবুও নাম ধরে ডাকছো। শুদ্ধ দাঁত কিরমির করলো, থমকে বলল, যে কোনো সময় আরেকটা থাপ্পড় পড়ার আগেই এখান থেকে যাও। কথাটা বলে চোখ বুজে নেয়। ফারহা চুপচাপ বসে রইল। হ্যাঁ না কিছুই বলল না, বসা থেকে উঠলও না। বিয়ের প্রিপারেশন নাও, ফারহা নাক টেনে বলে, আমি তোমাকে বিয়ে করব না। শুদ্ধ চোখ বুজে রেখেই ঠোঁটের কোণে খুবই সামান্য হাসি রেখে বলে, তোমার মতামত চাইনি, প্রিপারেশন নিয়ে থাকতে বলেছি। ফারহা বা হাতে চোখ মুছে নেয়। শুদ্ধ হঠাৎ অত্যন্ত রেগে থমকে বলে, ফারহা, আমি এখান থেকে তোমাকে যেতে বলেছি, আউট। ফারহা ভয়ে কেঁপে ওঠে, কিন্তু সে যাবে না, জেদ ধরে বসে রইল। শুদ্ধ নিজেই শোয়া থেকে উঠে বাইরে যেতে যেতে বলে, ওকে ফাইন, আমি যাচ্ছি। ফারহা বসা থেকে দাঁড়িয়ে আবেগী গলায় ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধর পা থেমে যায়। এ মেয়েকে ঠিক কি করা উচিত? এভাবে ডাকবে, এক্ষুনি হাত ব্যান্ডেজ হয়ে গেলে আপনি তো উঠে আসবে, সাথে স্যার স্যার বলে মুখে ফেনা তুলবে। শুদ্ধ খুব ভালো করে জানে। সে তাকালো না পিছনে, হনহন করে বেরিয়ে যায়। ফারহার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ বাইরে বেরিয়ে ফাইজকে দেখলো। ফাইজ এগিয়ে এসে বলে, আমার বোনকে ফিরিয়ে দিলি কেন? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। তোমার ননির পুতুল ভুঁড়ির জন্য কোথায় জ্বলছে দেখি। ফাইজ বিরক্ত হলো। শুদ্ধর হাত টেনে বলে,
ভাবলাম ভালোবেসে আমার বোন ব্যান্ডেজ করে দিলে তুই মিটে মিটে হাসবি, হলো তো উল্টো। বুঝেছি, শালার হাতের সাবা চাইছিস। আয়। শুদ্ধ বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যেতে বলল, চিকিৎসা করলে তোর বোন আপনি আর স্যার ডেকে মুখ ফেনা তুলবে, মেজাজ খারাপ হয়। হাত পোড়ানোর জন্য কতদিন পর ওর মুখে তুমি আর শুদ্ধ পাই ডাক শুনলাম। থাক, আসছি। ফাইজ এগিয়ে এসে বলে, ইরফান চলে গিয়েছে, ড্রাইভ করতে পারবি না। পারবো। কথাটা বলে পিছনে দাঁড়িয়ে থাকা কান্নামাখা ফারহার দিকে একবার তাকায়, এরপর দ্রুত সেখান থেকে চলে যায়। মায়রাকে তোমার ফুপ্পির বাসায় রেখে আসতে হবে। ইরফান, তার বাবা, তার মা আর ইনায়া টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল। তারেক নেওয়াজের কথায় ইরফান কিছু বলল না, মাথা নিচু করে খাওয়ার মনোযোগ দিল। রুমা নেওয়াজ রিতাকে ডেকে বলে, মায়রাকে ডেকে নিয়ে আয়, এসে তুইও খেতে বসে পড়। রিতা মাথা নেড়ে মায়রার ঘরে যায়। কিছুক্ষণের মাঝে মায়রা ঘর থেকে বেরিয়ে আসে। রিতা রুমা নেওয়াজের পাশে চেয়ারে বসে পড়লে মায়রা দাঁড়িয়ে থাকে। ইরফানের পাশের চেয়ারটাই একমাত্র ফাঁকা। ইরফানের দিকে আর চোখে তাকায়। রুমা নেওয়াজ মায়রার দিকে তাকিয়ে বলে, কি হলো, বসছো না কেন? শাশুড়ির কথায় মায়রা ধীর পায়ে এসে ইরফানের পাশের চেয়ারে বসে পড়ে। কাপা হাতে প্লেটে ভাত বেড়ে নেয়। ইরফান মাথা নিচু করে আর চোখে মায়রার হাতের দিকে তাকায়। বিরক্ত হয়, এই মেয়ের হাত কাঁপছে তার উপস্থিতিতে, এটা তার ধারণার বাইরে নয়। মায়রা ধীরে ধীরে খাওয়া শুরু করে। ইরফানের খাওয়া শেষ। উঠতে নিলে তারেক নেওয়াজ আবারও বলে, আমি তোমাকে কিছু বলেছি ইরফান? ইরফান তার বাবার দিকে তাকিয়ে বলে, তুমি নিয়ে যাও। তারেক নেওয়াজ ভ্রুকুচকে বললেন, আমার কাজ আছে, তোমাকে যেতে হবে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, কবে যেতে হবে? তারেক নেওয়াজ মায়ের দিকে তাকিয়ে বলে, কতদিন আগে যেতে চাও আম্মু? মায়েরা খাবার মুখে নিয়ে অবাক হয়ে বলে, কোথায়? তারেক নেওয়াজ হেসে বললেন, তোমার এক্সামের আর 3 দিন আছে, এসএসসি দিবে না? মায়েরা বুঝলো তার গ্রামে যাওয়ার কথা বলছে। মাথা নেড়ে বলল, কালকে যাই। তারেক নেওয়াজ ইরফানের দিকে তাকিয়ে বলে, তোমার ফুফুর বাড়িতে রেখে আসবে মায়রাকে, ওর বাবার বাড়ি নয়, বুঝেছ? ইরফান ভ্রুকুচকে তাকালো। বাবার বাড়ি থাকতে তার ফুফুর বাড়িতে কেন? ব্যাপারটা তার কাছে অদ্ভুত লাগলো। সাথে রুমা নেওয়াজ, ইনায়া দুজনেও অবাক হলো। তবে তারেক নেওয়াজ কিছু বলল না, তারাও কেউ কিছু জিজ্ঞেস করলো না। মায়েরা বুঝলো তাকে ইরফান রাখতে যাবে। আমতা আমতা করে শ্বশুরের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি রেখে আসতে পারবেন না? তারেক নেওয়াজ হেসে বলল, আমার কাজ আছে আম্মু। মায়েরা মন খারাপ করে খাবারে মন দিল। বাম পাশে ইরফানকে এখনো বসে থাকতে দেখে খাড় বাঁকিয়ে দেখলো। ইরফান তার দিকে চেয়ে আছে। মায়েরা ধীরে ধীরে চোখ সরিয়ে তার প্লেটে থাকা ভাতের দিকে আনে। এই লোক এমন করে তাকিয়ে থাকে কেন, মায়েরা বুঝে না। কি অদ্ভুত! লাস্ট বেশ কয়েকদিন হলো শুধু গম্ভীর চোখে রোবটের ন্যায় তার দিকে তাকিয়ে থাকে। এখনো তাকিয়ে আছে। মায়ের অস্বস্তি হয়, দ্রুত খাওয়ার চেষ্টা করে। উদ্দেশ্য খেয়েই দৌড় দিবে এখান থেকে। এই লোক তো যায় না। ইরফান মায়রাকে নাকে মুখে খেতে দেখে রেগে যায়। কিছু বলার আগেই মায়রার কাশি উঠে যায়। ইরফান মায়রার সামনে 1 গ্লাস পানি রাখে। মায়রা দ্রুত তার সামনে থেকে পানি নিয়ে খায়। নাকে মুখে ভাত উঠে গিয়েছিল। ইরফানের ইচ্ছে করলো মায়রার কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। জুড়ে ধমক দিয়ে দাঁতের দাঁত চেপে বলে, থাপ্পড় খাওয়ার জন্য মুখিয়ে থাকো। এই মেয়ে, তুমি বাচ্চা? মায়রা কেঁপে উঠে, চোখ জুড়ে পানি টলমল করছে। না, ধমক খেয়ে নয়, খাবার নাকে মুখে উঠেছে বলে। ইরফান আর মায়রার দিকে সবাই চেয়ে আছে। মায়রাও সবার দিকে অসহায় চোখে তাকালো। সবাই তাদের দিকে তাকিয়ে, আর ইরফান মায়রার দিকে। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। এই লোকটা তাকে দিনরাত অত্যাচার করে মারে। উফ, আগেই ভালো ছিল, দুটো থাপ্পড় মেরে হাও হয়ে যেত। আর এখন পাশে বসে উল্টে পাল্টে ভাজে। মায়রা ধীরে ধীরে ইরফানের দিকে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যান। ওয়াই? মায়রা তার সামনে বসা ইনের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে, আপু, তোমার এই তার শাশুড়ির দিকে তাকিয়ে থেমে যায়। তার ছেলেকে কিছু বললে আবার তাকে ধমক খেতে হবে। অতঃপর মেঘি এসে বলল, আপু, তোমার খাওয়া শেষ হয়েছে? ইনায়া তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান চোখ মুখ শক্ত করে
মায়রার দিকে চেয়ে আছে। খাওয়ার মাঝে বারবার কথা বলছে। তার ভাই মায়রাকে এখনো যে থাপ্পড় মারেনি এই ঢের। ইশারায় দেখালো চুপচাপ খাও। মায়েরা বিরক্ত হয়ে বলে, তোমার ভাইকে আমি ভয় পাই না বুঝলে, সব সময় আমায় ভেজে খাওয়ার ধান্দায় থাকে। তোমার ভাইকে। ইরফান গমগমে গলায় ধমক দেয়, শ্যাট আপ। কানের কাছে এমন রাম ধমক খেয়ে মায়েরা চোখ বুজে কেঁপে ওঠে। তারেক নেওয়াজ গম্ভীর মুখে চেয়ে আছে। রুমা নেওয়াজের চোখে বিরক্তি। ইরফান দ্রুত উঠে গটগট পায়ে চলে যায়। এরপর রুমা নেওয়াজ সহ তারেক নেওয়াজ ঘরে চলে যায়। তারেক নেওয়াজের মুখে হাসি ছিল। ঘরে গেলে তার স্ত্রী বিরক্ত হয়ে বলে, তোমার আবার কি হলো? ছেলে, ছেলের বউ, এখন তুমিও? সব জুটেছে পাগলের দল। তারেক নেওয়াজ কিছু বলল না। একটু পর আফসোসের সুরে বলে, আমার ছেলেটা আমার মতো হতে পারলো না। আমি তোমাকে এখনো ভালোবাসি বলি, ভেবে দেখো। রুমা নেওয়াজ কটমট চোখে স্বামীর পানে চাইলেন। তোমার ছেলের বউ যেমন বাচাল, তোমার ছেলে প্রয়োজনীয় কথা বলে না। বিয়ের আগে দেখনি এই মেয়ে এত কথা বলে? দুই মেরুর দুইজন জুড়ে দিয়েছ। ইরফান এমনই, ওর পাশে যাহারা বসে এভাবে খাবার খেয়ে গলায় বাতলে বা এমন বাচাল হলে ধমক খেয়ে বসে থাকতো। বেশি ভাবা বাদ দাও, নয়তো দেখবে তোমার ছেলে মেয়েটাকে হঠাৎই ওর বাপের বাড়ি রেখে এসেছে একেবারে। তখন তুমি শ্বশুর হয়ে ছ্যাঁকা খেয়ে বসে থাকবে। তারেক নেওয়াজের মুখ চুপসে যায়। ইরফানের মা মিথ্যা কিছু বলেননি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। যদি নেগেটিভ কিছু হয় তাহলে সে নিজেই হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। ছেলেটার এমন খাপছাড়া স্বভাব এতদিন মানলেও আজ কেন যেন তিক্ত লাগলো। মায়ের সাথে খারাপ কিছু হলে এর মাত্রা বাড়বে, বই কমবে না। মায়েরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ইরফানের খবর নেই তো। কোথাও বেরোতে নিলে মেয়েদের নাকি লেট হয়, আর এখানে ইরফানের লেট হচ্ছে। মায়েরা হাতের ব্যাগ নিয়ে ঢং করে করে এপাশ ওপাশ করে হাঁটছে। আপাতত কেউ নেই ডাইনিংয়ে। চুপ থাকার মেয়ে তো সে নয়। ইরফান উপর থেকে নেমে এসে মায়রাকে এভাবে একা একা ঘুরতে দেখে বিরক্ত হয়। মায়রার পিঠ হঠাৎই ইরফানের সাথে ধাক্কা খায়। মায়রা দ্রুত পিছন ফিরে ইরফানকে দেখে চোখ নামিয়ে নেয়। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড বাদর। মায়রা চোখ তুলে তাকিয়ে বলে, আর আপনি লেট লতিফ। ইরফান বিরক্ত হয়ে এগিয়ে যায়। পিছু পিছু মায়রা যায়। সবার থেকে বিদায় নেওয়া শেষ। ইরফানের পাশের সিটে বসে মায়রা। মেয়েটার মন খারাপ ভীষণ মায়ের জন্য। তার বাড়ি যাবে না সে। বাবা থাকলে নিশ্চয়ই জোর করে নিজের মেয়েকে তার বাড়ি নিয়ে যেত। বিষণ্ণ মনে মেয়েটা রাস্তার দিকে চেয়ে আছে। দুহাত গাড়ির জানলায় ঠেকিয়ে রেখেছে। অনেকটাই বাইরে বেরিয়ে আছে। ইরফান মায়রাকে এমন চুপচাপ দেখে ড্রাইভ করার মাঝে একটু পরপর তাকায়। খেয়াল করলো মায়রার দুহাতের বেশ অনেকটা বাইরে বেরিয়ে আছে। রেগে যায় সে। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে বাঁ হাতে মায়রার বাহু ধরে জোরে টান দেয়। এত জোরে টান খেয়ে মায়রা পড়তে পড়তে বেঁচে যায়। ইরফান আবারও সম্পূর্ণ মনোযোগ ড্রাইভিংয়ে দেয়। মায়রা রেগে বলে, আপনার কি প্রবলেম? ডান হাতের বাহু ডলতে ডলতে বলে, হাত দুটো মনে হয় সরকারি পেয়েছে। উফ। ইরফান রেগে বলে, শাট আপ স্টুপিড বাদর। মায়েরা বিরক্ত হয়ে আবারও জানলার দিকে তাকালে দেখলো কাঁচ তুলে দেওয়া। মায়েরার মন খারাপ হয়ে যায়। কি সুন্দর হাওয়া খাচ্ছিল, এই লোকটা ভেস্তে দিচ্ছে। খাড় বাঁকিয়ে মিনমিন করে বলে, কাজটা একটু নামিয়ে দিন না। ইরফানের গম্ভীর স্বর, নো। মায়েরা মুখ ভেঙচি কাটে। কিছু দূর গেলে রাস্তার পাশে ফুচকা দেখে দ্রুত ইরফানের দিকে তাকায়। বলার আগেই মুখ চুপসে যায়। এই লোক তাকে কিছুই করতে দেয় না। এমন পাষাণ লোক এই দুনিয়ায় আর দুটো আছে কিনা তার সন্দেহ। তবুও ক্ষীণ আশা নিয়ে বলে, ইনায়াপুর ভাইয়া। মায়রার সম্বোধনে ইরফান অদ্ভুত চোখে তাকায় মায়রার দিকে একবার। মায়রা আমতা আমতা করে বলে, আপনি আমাকে বউ মানেন না, আমিও আপনাকে স্বামী মানি না, তাই এটা বলছি। পছন্দ হয়নি? ইরফান রেগে বলে, স্টুপিড, জাস্ট শ্যাট আপ, নয়তো থাপড়ে গাল লাল করব। মায়রা গালে হাত দিয়ে মিনমিন করে বলল, একটু ফুচকা খাওয়াবেন প্লিজ? আমি আপনাকে করলা ভাজি করে খাওয়াবো, প্রমিস। ইরফান ব্রেক কষে মায়রার দিকে চেয়ে থমকে বলে, হোয়াট? মায়রা ধমক খেয়ে
চাকি দিয়ে ওঠে, জিভে কামড় দেয়। করলা তো তার পছন্দ, এই লোকের অপছন্দ। ভুলভাল বলে ফেলেছে। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই প্লিজ। আপনাকে পছন্দের খাবারই খাওয়াবো। আপনার কাপড় কেচে দিব আপনি চাইলে, তাও ফুচকা খাওয়ান। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে যায়। মায়েরা ভাবে হয়তো ফুচকা আনতে গিয়েছে। মুখে হাসি ফুটে ওঠে, বিড়বিড় করে, যতটা খারাপ ভাবি ততটা না। 2 মিনিটের মাথায় ইরফান গাড়ির দরজা খুলে সিটে বসে। মায়েরা ইরফানের হাতের দিকে তাকালে দেখলো ফুচকা নেই, কিন্তু ছোট কিছু একটা। ইরফান গম্ভীর মুখে কষ্টপের উপর থেকে কাগজ ছিঁড়লে মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার দিকে তাকালে মায়েরা তার ঠোঁট চেপে ধরে, দরজার সাথে চেপে যায়। ইরফান মায়েরার দিকে এগোলে মায়েরা বাঁ হাতে তার ঠোঁট চেপে ডান হাতে ইরফানের বুকে হাত দিয়ে ঠেলে সরাতে চায়। চুনোপুটির শরীরের মায়েরা তো এমন বলিষ্ঠ শরীরের ইরফানের সাথে পারে না। ইরফান মায়েরার 2 হাত একসঙ্গে তার বাঁ হাতের মুঠোয় চেপে ধরে নির্বিকার চিত্তে ডান হাতের সাহায্যে মায়েরার মুখে কষ্টেপ লাগাতে নিলে মায়েরা চিৎকার দিয়ে বলে, না না প্লিজ, আর কথা বলবো না, প্রমিস প্রমিস। বলতে বলতে ইরফানের গলার কাছে তার মুখ নিয়ে ঠেকায়, যেন ইরফান তার মুখে কষ্টেপ লাগাতে না পারে। সেভাবে বিড়বিড় করে, আর কথা বলবো না, সরি সরি, ছেড়ে দিন। ইরফান চোখ বুজে শ্বাস টানে, তাতে দাঁত চেপে বলে, স্টুপিড। এরপর ঢুক গিলে মায়েরার 2 হাত ছেড়ে মেয়েটাকে তার থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সরে এসে তার সিটে মাথা এলিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস টানে। ডান হাতে শার্টের 2টো বোতাম খুলে আলগা করে দেয়, বাঁ হাতে স্টিয়ারিং শক্ত হাতে চেপে ধরে। মায়েরাকে ধাক্কা দেওয়ায় মেয়েটার মাথার গাড়ির কাচের সাথে ধাক্কা লাগে। মায়েরা বাঁ হাতে মাথা ডলে, ভীত চোখে ইরফানের দিকে তাকায়। কিছুক্ষণ পর ইরফান চোখ খুলে মায়েরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট আর একটা কথা বললে এই কষ্টেপের পুরোটা মুখে লাগাবো, স্টুপিড। এরপর এসি ছেড়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে নেয়, মনে মনে বিড়বিড় করে, একটু ফুচকা খেতে চাওয়ায় কি করলো, কি পাষাণ, উফ, দাজ্জাল লোক একটা। আপনি যদি একজন লেখক বা লেখিকা হয়ে থাকেন, আর যদি চান আপনার নিজের লেখা উপন্যাস, ছোট গল্প, বাস্তব জীবনের গল্প, মজার ঘটনা কিংবা যে কোনো মৌলিক লেখা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক, তাহলে আপনার লেখাটি পাঠিয়ে দিন fkcsdreamyworld@gmail.com এই ইমেল ঠিকানায়। নির্বাচিত লেখাগুলো আমার নতুন ইউটিউব চ্যানেল FKCS মিডনাইট থটসে আমার কণ্ঠে প্রকাশ করা হবে। প্রতিটি লেখার সঙ্গে লেখক লেখিকার পূর্ণ ক্রেডিট দেওয়া হবে। চাইলে আপনার নাম, ছদ্মনাম অথবা আপনার ফেসবুক আইডি, পেজের নামও উল্লেখ করা হবে। তাহলে আর দেরি কেন, আপনার সেরা লেখাটি আজই পাঠিয়ে দিন, হয়তো পরবর্তী গল্পটি হবে আপনারই লেখা। গাড়ির ঝাঁকুনিতে মায়েরার ঘুমন্ত মুখ হেলে কাচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথা তত ধাক্কা লাগে কাচের গায়ে। ইরফান একবার তাকায় মায়েরার পানে, এরপর গাড়ির ব্রেক কষে মায়েরার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়েরার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের, ভ্রু কুঁচকে যায় তার। মায়েরা একটু নড়ে চড়ে পিট পিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়েরার মুখ চেপে থমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়েরা ঢুক গিলে পলক ঝাপটা দে বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়েরা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়েরা ধমকে কেঁপে ওঠে, 2 হাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়, আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়েরা জানলার দিকে তাকালে দেখলো বিকেল গড়িয়েছে।
ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মায়েরা ভ্রুকুচকে তাকানোর আগেই তার কোলের উপর ইয়া বড় ফুচকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানে হাফ বস্তার মতো যে প্যাকেট ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের উপর। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝেই ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়েরার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে রুকুচকে বলে, হোয়াট? মায়েরা কথা বলতে ভুলে গিয়েছে। কোনো রকমে নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়ের মুখ খানিক হা হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে সে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলায় ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে শোন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে। ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না। মায়েরা দু হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মায়রাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর ওর বউ আসছে। মায়রা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপির সাথে মায়রার বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু মায়রার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কি রে মায়রা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মায়রা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধর মা ঘরের দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপির কথায়। মায়ের টেবিলের উপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মায়েরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবে কিন্তু। ইরফান গলা ছেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে, বুঝলি? পিছন থেকে মায়েরা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোটো ছোটো করে তাকায় মায়েরার দিকে, এগিয়ে এসে বলে, কদিনে স্বামীর এত খোঁজখবর রাখতে শিখেছিস? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়েরার দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মায়েরা কাদু কাদু মুখ করে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু থমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চায় কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে, আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড। মায়েরা কাদো কাদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মায়েরার হিজাবের উপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছে এভাবে লাগিস নাকি সারাদিন? মায়েরা দাঁত কিলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা জানো, যদিও তোমার ভাতিজা একটু বেশিই রাগে, কিন্তু আমি এভাবেই চালিয়ে নিই। শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলে এ পর্যন্ত আমার ভাতিজার পিছে লাগতে গিয়ে? মায়েরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবে ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও।
আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মায়েরা কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি হলে তোর কি হব? ফুপিই তো। তাহলে এই নামই ডাকবি। মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এ বাড়িতে এসেছিস তার ঘরে যাবি। আর কার ঘরে যাবি? মায়েরা ঢুক গিলে বলে, প্লিজ আমাকে একটা খড় দাও। খড় নেই, যাও ঘরে। একটু পর শুদ্ধ আসবে। তোদের পরপরই রওনা দিয়েছে ও। মায়েরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে না আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মায়েরা। শুদ্ধর মা মায়ের হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ে আয়। মায়েরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ও সরি ফুপি, করলা আছে? শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোর আঁচ কিছুটা কমিয়ে মায়ের দিকে ফিরে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না। ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারে দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে। দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধর মা তাকালেন না মায়ের দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাব ছিল, যা এখনো আছে। মায়েরা ব্লেন্ড করা করলা কিছুটা কফির মগে ঢেলে দেয়। বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু খেটে নেয়। এখানে আর দাঁড়ায় না। দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায়। ইরফান ঘরের জানলার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পিছন ফিরে তাকায়। মায়েরাকে দেখে ভ্রু কুঁচকে বলে, কাম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনাই আপুর থেকে শুনেছে। মায়েরাকে মিটিমিটি হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? হাসছো কেন? মায়েরা থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মায়ের দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মায়েরা মেকি হেসে ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মুখে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় চুমুক দিয়ে নেওয়া মুখের কফিটুকু। মায়েরা উল্টো ঘুরে বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগোলেও আর এগোতে পারে না। ইরফান মায়ের হাত টেনে ধরেছে। মায়ের অসহায় লাগলো। সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে? এখন কি করবে তাকে? ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছো কেন? মায়েরা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল। এই লোক এক চুমুকেই ধরে ফেললো। কি সাংঘাতিক নাক মুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেললো। মায়েরা কেঁপে ওঠে। ইরফান মায়ের মুখ চেপে উপর দিকে তুললে রাগান্বিত চোখে তাকায়। তাতে দাঁত পিষে বলে, স্টুপিড গা। তখনই মায়েরা খুক করে কেশে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলাটা বেরিয়ে ইরফানের দিকেই যায়। সে সময় ইরফান গাল বলতে মুখটা হা করে। ঘটনাক্রমে মায়ের মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভেতর যায়। মায়েরা ইরফান দুজনেই হতভম্ব। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হা করা মুখ বন্ধ করে নেয়। শক্ত চোখে মায়েরার দিকে চেয়ে থাকে। মায়েরা বারবার ঢুক গিলছে। আজ সে খতম। ইরফান মায়েরার মুখ থেকে হাত সরালো, তবে মায়েরার হাত ছাড়লো না। এগিয়ে গিয়ে জানলা দিয়ে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মায়েরাকে টেনে জানলা বরাবর দেওয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার পেট শক্ত করে চেপে রাখে। বাম হাতে জানলার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মায়েরার চোখে চোখ রেখে হিসিয়ে বলে,
আই সোয়ার স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মায়েরা এবার সত্যিই ভয় পাচ্ছে, কান্নামাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মায়েরার মুখে এখনো কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করলো, জানলা থেকে বাঁ হাত নামিয়ে এসে মায়েরার পেট ধরে জানলার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মায়েরার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট্ট বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়েছে, তাই জোর করেই শক্ত হাতে বের করলো। মায়েরা মুখে ব্যথা পেয়েছে, ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়, তবে তার হাতে আধ খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মায়েরার হাত ধরে রাখা আধ খাওয়া করলার দিকে চেয়ে থাকে, ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মায়েরার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, এই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাধা নাও? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মায়েরা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আমায় গরু বলছে। ইরফান মায়েরার হাত থেকে আধ খাওয়া করলাটা নিয়ে জানলা দিয়ে ফেলে দেয়। মায়েরা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্ত কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই ভালো লাগে, স্টুপিড। মায়েরা তার দুহাত দিয়ে ইরফানের হাত তার পেট থেকে সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাপড়ে সব দাঁত ফেলবো। মায়েরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মায়েরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মায়েরা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মায়েরার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাব থাপ্পড় পড়বে এই দুগালে, স্টুপিড। মায়েরা মাথা নিচু করে মুখ বাঁকায়, তার পছন্দের খাবার সে খাবে, অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং, হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মায়েরার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মায়েরা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মায়েরা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত, পুরো প্যাকেট টেবিলের উপর রাখা। বাটিতে কিছু অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ারের উপর দুপা তুলে ভাঁজ করে বসেছে, প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচামরিচ এনেছে, ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলোই, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে, তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মায়েরার কথা হলো, ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, মুখ চোখ লাল হবে, এটাই তো মজা, নয়তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মায়েরার ফুচকা চিবানো অফ হয়ে যায়, অসহায় মুখ চোখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল, আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনো সেইভাবেই চেয়ে আছে। আবার মায়েরার গড়াগড়ি করে কাঁদতে ইচ্ছে করছে, এই লোকটা একটু শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝেই ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মায়েরা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমায়, কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে পা হাতে মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মায়েরা আমতা আমতা করে বলে, আমি। ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মায়েরা মাথা উঁচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পিছন থেকে শুদ্ধ বলে, কি রে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মায়েরাও পিছু ফিরে তাকায়। শুদ্ধকে মায়েরা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসলে এবারে আসতো না, তাই আগে শুদ্ধকে চিনত না। ইরফান মায়েরাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়া এগুলো। মায়েরা শব্দ করে বলে উঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুদ্ধ ভ্রুকুচকে চেয়ে আছে, এটা তো দোকানদারের সম্পদ, ইরফানের হাতে কেন বুঝলো না? ইরফান রেগে মায়েরার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়।
মায়রা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ ওগুলো ফেলবেন না, আমার হাট ওগুলো। শুদ্ধ হেসে ফেলে, মেয়েদের হাট ফুচকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটি টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বলল আমাকে। শুদ্ধর মা ভ্রুকুচকে বলে, ইরফানই তো এসে পেনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটের দিকে নজর পড়লে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলাবে না তো? কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভ্রু কুচকালো, ইরফানে কিনেছে, আবার ইরফানি ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেলল। শুদ্ধর মা ভ্রু কুচকে বলে, হাসছিস কেন? শুদ্ধ তার মাকে জড়িয়ে ধরে বলে, আবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরেও থাকার অভ্যাস করো। এত পারবো না, এত কিছু জানি না। ইরফানের বইয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহরে দম বন্ধ লাগে বাপ। শুদ্ধ কিছু একটা ভেবে বলল, আচ্ছা শহরে তোমার জন্য একটা ছোট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেলল শুদ্ধের কথায়, গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুই ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে, তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটু এদিক ওদিক তাকালে রামধমক দিয়েছে, তার একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়েরার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি ফুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও, তুমি তো একাই থাকো, তোমার ভাতিজা আমার সহ্য করতে পারে না। এক মিনিট, তোমার ভাতিজাই আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। শুদ্ধর মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়ের মুখটা আবারও ভূতা হয়ে যায়, ওই লোকের সাথে এক ঘরে থাকবে, কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে, এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন। স্বামী স্ত্রী এভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মায়ের হাত ধরে টেনে বিছানা থেকে নামালো, এরপর ইরফানের ঘরে গিয়ে ডাকে, ইরফান। ইরফান দরজা খুলে বলে, কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাদু কাদু মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মেঝেতে পায়ের নখ খুঁড়ছে। এই লোকের সাথে থাকতে হবে? আগে জানলে বাসাতেই ঢুকতো না, তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখাবয়বে মায়ের দিকে চেয়ে থাকে কিছুক্ষণ, এরপর মায়ের পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মায়েরা পিছু ফিরে দেখলো এই ঘর সোজা শুদ্ধের ঘরের দিকে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝলো শুদ্ধের সাথে থাকবে বলে বেরিয়েছে, এরপর সেও ঘরের ভেতর যায়। এদিকে ইরফান শুদ্ধের ঘর পাস করে বাকি যে 3টে রুম আছে সবগুলো সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো, মেজাজ বিগড়ে গেল। এই কাজ যে শুদ্ধর খুব ভালো করে বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধের দরজার সামনে দাঁড়ায়, গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজায় একটা পাঁচ মারে, চরম বিরক্তির শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এইভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে, অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মায়েরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতে দাঁত পিষে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বলবে? এই মুখ আজ রাতেই নিজে হাতে সেলাই করবো আমি, স্টুপিড। মায়েরা ভীতু চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার, মাথার ঘাড় সমান ছাকড়া চুলের কিছু অংশ কিছুটা কপাল ছুঁয়েছে, যেটা মায়ের ভীষণ বিরক্ত লাগলো। ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মায়েরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই চেয়ে। মায়েরার কেমন অদ্ভুত লাগে, এ লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকেদের দেখেছিল, কিন্তু এ লোকের চোখ তো ছানি পড়েনি, তবু কেমন বিলাইয়ের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিল,
মায়েরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটে ছাড়বে। এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এ লোককে মানুষ বানিয়ে ছাড়বে। ইরফান মায়রাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে ধমক দিয়ে বলে, হোয়াট? মায়রা কিছুটা কেঁপে ওঠে, ঢুক গিলে চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়, মায়রাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে, এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মায়রা স্বস্তির নিঃশ্বাস ফেলে, লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মায়রা বিরক্ত, বুঝলো না বিরক্তি কার উপর, এই লোকটার উপর নাকি তার অদ্ভুত অনুভূতির উপর। বারবার হাই তুলছে, সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলো অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের উপর ডান হাত রাখা। মায়েরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ফিরো পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে, কিন্তু এই লোকটার পাশে থাকবে? যদি ঘুমের মাঝে এই লোক তাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতে পারছে না, ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোণায় উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে? সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোণার দিকে, চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মায়রাকে টেনে রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, সাপের খেলা দেখাতে এসেছ? মায়রা চোখ বড় বড় করে তাকায়, সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা। ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়রার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুজে নেয়। মায়রা ভূতামুখে চেয়ে থাকে, পিঠ ফিরিয়ে রাখা ইরফানের দিকে রেগে তাকিয়ে বিড়বিড় করে 2-4টে কথা শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুরসুরে লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়, মুখের সামনে এতগুলো চুল দেখে ভ্রু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের উপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মায়রা তার বাম বাহু বালিশ বানিয়ে আরামে ঘুমিয়ে আছে, মাথার অর্ধেক চুল তার এক পাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো, বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরলো, কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো, মায়রার বালিশে শুয়ে উঠে দাঁড়ালো, তাকালো না একবারও মায়রার দিকে। হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মায়রার নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মায়রার জায়গায়। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়ে আছে। ইরফান অদ্ভুতভাবে তাকালো, এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো, ইচ্ছে তো করলো একে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমনোর স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন বাতরামি করছে। আজ এখানেই শেষ করছি। আর একটা কথা জানিয়ে রাখি, যারা এখনো জানেন না, আমার নতুন চ্যানেল এফকেসিএস মিডনাইট থটসে একজন নতুন লেখিকার প্রথম লেখা উপন্যাস প্রকাশ করছি। ইতিমধ্যে কয়েকটি পর্ব আপলোড হয়ে গেছে। যেহেতু এটা একজন নতুন লেখিকার প্রথম লেখা, তাই আপনারা চাইলে নতুন লেখিকার এই লেখাটা পড়ে দেখতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। আপনাদের একটু উৎসাহ একজন নতুন লেখিকার জন্য অনেক বড় অনুপ্রেরণা হতে পারে। তাই যারা নতুন লেখিকার লেখা পড়তে বা শুনতে ভালোবাসেন, তারা চাইলে আমার নতুন চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।